কিছু সিমেন্টে আছে এয়ার এন্ট্রেনিং সিমেন্ট। তো আমাদের তোমাদের বলেছিলাম যে ফ্রিজ থ ক্লাইমেট যখন যেসব দেশে স্নো হয় সেখানেও কিন্তু আমাদের এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার ইউজ করতে হয়। কারণ কি, ওই যে আমাদের ওয়াটার গুলা যে যাতে আমাদের কি হয়ে যায়, ওইখানে যখন বরফ হবে ভলিউম কিন্তু বেড়ে যায়। তো তখন ভলিউম বেড়ে গেলে কনক্রিটের উপর চাপ দেয়, তো তখন আমাদের কিছু এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার দরকার হয়, যাতে কিছু এয়ার পকেট আগে থেকেই থাকে, যখন ওই পানিটা বরফ হয়ে যাবে ওই এক্সট্রা ওই এয়ার পকেট গুলাতে পানির যে এক্সট্রা ভলিউম বাড়ছে ওটাতে যাতে অকুপাই করতে পারে। তো এইভাবে কি হয়, ডিউরেবিলিটিটা বাড়ে, আদারওয়াইজ কি হয়ে যাবে, কংক্রিটে ক্র্যাক চলে আসে। তো ডিউরেবিলিটি মানেই হলো আমার ওয়েদার দ্বারা, ডিউরেবিলিটি অলওয়েজ রিলেটেড টু ওয়েদার। তো ওয়েদারের কারণে এটার ইম্প্যাক্টটা কম পড়বে। আচ্ছা, এই যে আবার সেটিং হার্ডেনিং কন্ট্রোল করতে পারি আমরা, কোথাও কোথাও সেটিং তাড়াতাড়ি করতে চাই, কোথাও কোথাও সেটিং ডিলে করতে চাই, সেটা আমরা দেখবো। টু কজ ডিসপারশন অফ দ্য সিমেন্ট পার্টিকলস when mixed with water, অনেক সময় দেখা যায় আমাদের এই যে বললাম পানি কম দিলে স্ট্রেংথ বেশি হয়, সো পানি আবার কম দিলে সিমেন্ট ভালো করে ডিসপার্স হতে চায় না। তো সেক্ষেত্রে আমি সুপার প্লাস্টিসাইজার বা প্লাস্টিসাইজার এই ধরনের অ্যাডমিক্সার ইউজ করলে আমার সিমেন্টটা ভালোভাবে দ্রবীভূত হবে পানির মধ্যে। আচ্ছা, তারপর আবার দেখেছো তোমরা ইভলিউশন অফ হিট, যেমন আমরা লো হিট অফ হাইড্রেশন সিমেন্ট দেখেছি, আমাদের বেশ কিছু মাস স্ট্রাকচারে অনেক বেশি হিট জেনারেট হয় এবং হিটটা ডিসিপেট করে বাইরে আসতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, যাতে হিটটা আমাদের একটু কম জেনারেশন হয়, ইভলিউশন হয়, সেটার জন্য অ্যাডমিক্সচার ইউজ হতে পারে। আচ্ছা, টু রিডিউস ব্লিডিং এন্ড সেগ্রিগেশন, এটাও তোমাদের তোমরা দেখবা কংক্রিটের প্রপার্টিস যে যদি পানিটা কোনো কারণে সেপারেট উপরে চলে আসে, সেগ্রিগেশন মানে কি কম্পোনেন্ট গুলো আলাদা হয়ে যাও, প্রপারলি হোমোজিনিয়াসলি যদি মিক্স না হয়, যদি পানিটা সে উপরে চলে আসে বা পানি ভারী অ্যাগ্রিগেট গুলো, কোর্স অ্যাগ্রিগেট গুলো যদি নিচে সেটেল করে যায়, সেগুলোর জন্য আমার যাতে হোমোজিনিয়াস মিক্সিং হয় সেটার জন্য আমার অ্যাডমিক্সচার ইউজ করা যেতে পারে। আচ্ছা, তারপর হলো বেশ কিছু আরো আছে, যেমন হলো তোমাদের মিক্সিং, ট্রান্সপোর্টিং, প্লেসিং, এগুলোর জন্য আমাদের দেখা যায় সেটিংটা রিলে করতে হয়। আচ্ছা, টু প্রডিউস হাই পারফরমেন্স, আলট্রা হাই পারফরমেন্স এন্ড সেলফ কম্প্যাক্টেড কংক্রিট, এগুলো হলো স্পেশাল টাইপ অফ কংক্রিট যেগুলো নিয়ে এখন দেখবা যে খুব কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন থিসিস করতে গেলেও। আমার গ্রুপে যেমন হাই পারফরমেন্স, আলট্রা হাই পারফরমেন্স নিয়ে কাজ করছে, তারপর অন্য গ্রুপেও আমাদের সেলফ কম্প্যাক্টেড কংক্রিট নিয়ে কাজ করছে, এখানে ফাইবার ইউজ করা হয়, এখানে তোমাদের ফ্লাই অ্যাশ ইউজ করা হয়, সিলিকা ফিউম, সিলিকা ফ্লাওয়ার, এই জিনিসগুলো ইউজ করা হয়। সো এই ধরনের কংক্রিটের ক্ষেত্রে আমাদের মাস্ট অ্যাডমিক্সচার ইউজ করাই লাগে। ঠিক আছে। এখন যদি আমরা যাই কি কি ধরনের অ্যাডমিক্সচার হতে পারে, দুই ধরনের, একটা হলো কেমিক্যাল আর একটা হলো মিনারেল। কেমিক্যাল হলো আমরা যদি কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করি, আর মিনারেল হলো এই যে তোমরা ব্লেন্ডেড সিমেন্টে দেখে এসেছিলা যে আমাদের ফ্লাই অ্যাশ, পজুলানিক ম্যাটেরিয়াল যেগুলো ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউম, স্ল্যাগ, এগুলা হলো মিনারেল অ্যাডমিক্সচার, এগুলো কিন্তু অ্যাডমিক্সচার তোমরা যে ব্লেন্ডেড সিমেন্টে দেখে এসেছো, এটাও আমাদের কংক্রিটের স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। এখন আমরা কেমিক্যাল অ্যাডমিক্সচারের একটু ডিটেলস কিছুটা দেখবো। কেমিক্যাল অ্যাডমিক্সচার কেন ইউজ করা হয়, ইউজুয়ালি আমাদের কংক্রিটের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। আমাদের বিভিন্ন স্টেজে আমাদের কংক্রিটের শুধু তো কংক্রিট তৈরি করা না, এটা বিভিন্ন স্টেজ থাকে, এটাকে মিক্সিং করা হয়, তারপর আমাদের যেখানে কনস্ট্রাকশন হবে সেখানে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হয়। ঠিক আছে, আবার হলো দেখা যায় যে মাল্টিপল ফ্লোর থাকে, ওই ফ্লোর গুলাতে এই যে নিয়ে 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 প্লেস করা, তারপর এটাকে কম্প্যাক্ট করতে হয়, তারপর কিউরিং করতে হয়, প্রতিটা স্টেজ, এই স্টেজে আমার যাতে কোয়ালিটিটা এনশিওর করা যায় সেজন্য আমরা এখানে ইউজ করি। এবং ইউজুয়ালি দেখা যায় আমাদের অ্যাডমিক্সচারটা এমন পরিমাণে হয় নো লার্জার দেন 5% বাই ওয়েট অফ সিমেন্ট। ইউজুয়ালি এই অ্যাডমিক্সচার গুলোকে সিমেন্টের পার্সেন্টেজ এক্সপ্রেস করা হয়। সিমেন্ট তুমি সাপোজ 100 গ্রাম দিলে 100 গ্রামের 5% কতটুকু হবে ম্যাক্সিমাম, এটা আমাদের ইয়ে করা হয়, চেষ্টা করা হয় যাতে এর বেশি না হয়। কারণ অ্যাডমিক্সচার যেহেতু আমরা একটা আদার ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, এটাও কিন্তু কংক্রিটের প্রপার্টিকে চেঞ্জ করছে, সো অনেক বেশি অ্যাডমিক্সচারও ভালো। ঠিক আছে। এখন আমাদের কি কি ধরনের অ্যাডমিক্সচার হতে পারে কেমিক্যাল অ্যাডমিক্সচারের মধ্যে, একটা হলো যেটা প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার কি, যেটাকে হলো প্লাস্টিক স্টেট অনেকক্ষণ রাখে কংক্রিট। তো তুমি কি যে পানি কম দিচ্ছ, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার বা প্লাস্টিসাইজার, তো পানি কমিয়ে ফেললে প্লাস্টিসিটি কিন্তু কমে যায়, মানে এটা নিয়ে সহজে কাজ করা যায়। তো এই অ্যাডমিক্সচার ইউজ করলে, এই প্লাস্টিসাইজার অ্যাডমিক্সচার ইউজ করলে সে পানি কম পানিতেও সে মোটামুটি প্লাস্টিক স্টেজে মানে ওয়ার্কেবল থাকে। সুপার প্লাস্টিসাইজার হলো আরো হাই রেঞ্জ, আরো বেশি পানি কমাতে পারে, এগুলো আমরা দেখবো। এক্সেলারেটর, যখন আমরা আহ এই কংক্রিটের রিয়াকশনটাকে, সেটিংটাকে, হার্ডেনিংটাকে ফাস্ট করি, সেটা হলো এক্সেলারেটর। রিটার্ডার হলো যদি আমি কংক্রিটের হার্ডেনিংটাকে স্লো করি, সেটা হলো রিটার্ডার। এয়ার এন্ড ট্রেনের অ্যাডমিক্সচার যেটা আমি তোমাদের বললাম যে ইউজুয়ালি খুব ঠান্ডা দেশগুলোতে ইউজ করা হয়। ওয়াটার রিডিউসিং এন্ড রিটার্ডিং, এটা হলো তোমাদের কি ওই কাইন্ড অফ প্লাস্টিসাইজারের মতোই, ওয়াটার রিডিউসিং এন্ড এক্সেলারেটিং, এগুলা দুটো আলাদা। যদি তুমি পানি ইউজ করবা কিন্তু পানি কম লাগবে, কিন্তু আবার এট দ্য সেম টাইম তোমার কংক্রিটের স্ট্রেংথ গেনিংটা এক্সেলারেটেড হবে। আচ্ছা, এখন আমরা সবার প্রথমে শুরু করি প্লাস্টিসাইজার দিয়ে, এটা খুব জেনারেল কমনলি ইউজড হয় বেশ ইয়েতেও, নর্মাল কনক্রিট কাস্টিং এ খুব ইউজ হয়। তা আমি কেন বেসিক্যালি এটা ইউজ করি,
দিজ অ্যাডমিক্সচার্স লোয়ার দ্য ওয়াটার রিকোয়ার্ড, কেমন পরিমাণে লোয়ার করবে? 8 to 12% রিডাকশন, ঠিক আছে? যতটুকু পানি লাগতো তার 8 থেকে 12% কম পানি দিয়ে আমরা কি করতে পারি টু অ্যাটেইন এ গিভেন স্লাম। স্লাম কি তোমরা ল্যাবে টেস্ট করেছো যে কনক্রিটের প্রপার্টিজও তোমরা আরেকটু দেখবা। কি হয়, কনক্রিটকে আমরা যখন ফ্রেশ অবস্থায় ওই একটা কোনের মধ্যে দিই এবং কোনটা যদি তুলে ফেলি সে তার মোটামুটি শেপটা রিটেইন করে, সামান্য পরিমাণে স্লাইড করে দেবে। তো যতটুকু স্লাইড করে যায় সেটাই কি স্লাম ভ্যালু, টপ থেকে যতটুকু নিচে নেমে গেল। এখন আমাদের এটা একটা টেবিল, তোমাদের মিক্স ডিজাইন তোমরা দেখবা। আমাদের এই কারণে আসলে অ্যাডমিশনটা পরে পড়ে, কিন্তু এটা একটু আগে পড়ানো হয়ে যাচ্ছে। যখন মিক্স ডিজাইন পড়বো তখন একটু রিলেট করতে পারবা। আমাদের এক একটা ধরো কনক্রিটের স্ট্রেংথ, যেমন ধরো 20 মেগাপ্যাসকেল কনক্রিট অথবা 25 মেগাপ্যাসকেল কনক্রিট, এরকম বিভিন্ন গ্রেডের কনক্রিট থাকে। তো এক একটা গ্রেডের কনক্রিট তৈরি করতে গেলে আমার কিছু কিছু রিকোয়ার্ড স্লাম্প ভ্যালু থাকে, যেমন কোথাও 25, ধরো সাপোজ 100 মিলিমিটার, কোথাও 125 মিলিমিটার। সো ওই স্লাম্পটা অর্জন করার জন্য স্লাম্প ভ্যালুটা আমার কিছু পরিমাণ সার্টেন অ্যামাউন্ট ওয়াটার দিতে হয়। তো প্লাস্টিসাইডার দিলে হয় কি, ওই যতটুকু পানি দরকার ছিল, টেবিল একটা একটা এ ধরনের টেবিল করা আছে। আহ আমাদের যদি আমি দেখো, এই ধরনের আমাদের কনক্রিটের মিক্স ডিজাইন, এটা একটা স্টেপ। এই ধরনের একটা টেবিল করা আছে, যে টেবিল আমাদের এই যে বিভিন্ন টাইপের স্লাম, 25 থেকে 50, 75 থেকে 100, 150 থেকে 175, এই স্লাম ভ্যালু। স্লাম ভ্যালু কি বলতে পারো তো? স্লাম কি? স্লামটা টেস্ট করছো না ল্যাবে? না ম্যাম, এখনো করা হয়নি এটা। স্লামটা টেস্ট এখন হয় নাই? আচ্ছা। আহ আচ্ছা, ওইটাতে তাহলে আমি যাচ্ছি। স্লামটা কি, এই সার্টেন কিছু ভ্যালু থাকে এই স্লাম্পের জন্য। আমার বিভিন্ন অ্যাগ্রিগেটের সাইজ, যে 9.5 মিলিমিটার, 12.5, এগুলো হলো আমাদের কোর্স অ্যাগ্রিগেটের সাইজ। তো এইরকম সাপোজ আমি ধরো কনক্রিটে আমি বলে দিলাম যে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেটের সাইজ হবে 19 মিলিমিটার এবং আমার স্লাম্প ভ্যালু লাগবে হলো 75। তখন এই টেবিল থেকে আমার পানিটা, এই যেগুলা এই ভ্যালুগুলো, এগুলো হলো পানি, ওয়াটার কিলোগ্রাম পার কিউবিক মিটার, এগুলো হলো পানির পরিমাণ 205। যদি আমি 75 থেকে 100, সাপোজ 80, 90 এই ধরনের সাম অ্যাচিভ করতে চাই এবং আমার অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ যদি হয় 19, তখন আমার এইটার করেসপন্ডিং ও এটার করেসপন্ডিং ভ্যালু হবে হলো 205। তো 205 পরিমাণ কেজি পার মিটার কিউব পরিমাণ আমার ওয়াটার লাগে। তো আমার আহ যদি আমি এখন এই ওয়াটারের থেকে আমি যদি কম দিতে পারি, তাহলে আমার কি হয়ে যাবে, কনক্রিটের স্ট্রেংথটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কিছু প্লাস্টিসাইড ইউজ করলে দেখা যাবে এটা 10% কমে যাবে। ঠিক আছে? তো 10% কমে গেলে কি হবে, তখন আমার কনক্রিটের স্ট্রেংথ একটু ভালো আসবে। আচ্ছা, স্লামটা তোমরা এখনো করো নাই। তো স্লাম্পে যদি আমরা একটু দেখি, উম, এটা হলো তোমাদের স্লাম টেস্ট। এইভাবে তোমরা স্লাম টেস্ট করবে, যেটা বেসিক্যালি আমাদের আহ এই ধরনের একটা ফ্রাস্টাম কোণ বলা হয়, ফ্রাস্টাম অফ কোণ। এই ধরনের কোণ থাকে, নিচে তার ডায়ামিটার এক ধরনের থাকে, উপরে থাকে। তো এটা 8 ইঞ্চি, এটা ইউজুয়ালি এটা 4 ইঞ্চি হয় এবং টোটালটার হাইট হয় হলো 1 ফিট 12 ইঞ্চি। তো এখানে কনক্রিটকে কাজ করা হয়, তারপর করা হয় কি, এই কোনটায় যেখানে স্টেপ গুলা দেখতে পাচ্ছ, বিভিন্ন লেয়ারে লেয়ারে 3টা লেয়ারে করে ট্যাম্পিং করা হয়, যাই হোক, তারপর আস্তে করে কোনটাকে উপরে তুলে ফেলা হয় ফ্রেশ অবস্থাতেই। এবং তুলে ফেলার পরে এই যে তার 1 ফিট হাইট ছিল, সেখান থেকে সে কতটুকু নিচে নেমে গেছে, কিছুটা কি হয়ে যায়, কিছুটা সেটেল করে যায়। এখন এটা ডিপেন্ড করে তার ওয়াটার সিমেন্ট রেশিওর উপর। পানি যদি তোমার বেশি হয়, অনেক বেশি, তখন পুরাটা কলাপস করে যাবে একদম। ঠিক আছে? আবার পানি যদি মোটামুটি পরিমাণে হয়, তখন এই যে দেখতে পাচ্ছ এই ধরনের 1 ফিট থেকে একটু পরিমাণে নেমে গেছে। তো টপ থেকে কতটুকু নেমে গেল, এটাই হলো তার স্লাম ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 ইঞ্চির মতো, 75 মিলিমিটার। সো তার 75 মিলিমিটার স্লাম। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় দেখবা যে স্লাম বিভিন্ন রকম হতে পারে। পুরো মিক্সচারে যদি যে ধরনের কলাপস করে যেতে পারে, পানির পরিমাণ অতিরিক্ত বেশি হলো, অথবা পানি যদি একেবারেই কম হয়ে যায়, ঝুরঝুরে মিক্সচার হয়, তখন এই ধরনের পুরাটাই কলাপস করে পড়ে যেতে পারে। তো এগুলা আমার কি বলবো, মানে আমার কাঙ্ক্ষিত না। আমার ইয়ে হলো যে আমার কিছুটা এরকম এই ধরনের স্লাইড করে যাবে, এই ধরনেরই আমাদের হলো কাঙ্ক্ষিত যে স্লাম্প এরকম হবে।
তো এই স্লাম্প অর্জন করার জন্য আমার নিশ্চয়ই একটা সার্টেন অ্যামাউন্ট ওয়াটার দরকার হয়, সো সেই ওয়াটারের পরিমাণটাকে আমরা ইউজুয়ালি কমাতে পারি। ঠিক আছে? তো অ্যাডমিক্সচার দিয়ে। এখন আমরা আমাদের লেকচারে যদি ফেরত যাই, আচ্ছা তোমরা কি এখন প্রপার্টিজ অফ কনক্রিটটা দেখতে পাচ্ছ, তাই না? জি ম্যাম। তো আমাদের কি হয় যে প্লাস্টিসিজের দিলে আমাদের প্রায় 10%, আরেকটা যেটা দেখেছি আমরা সুপার প্লাস্টিসিজের, ওটাতে কিন্তু প্রায় 30% ওয়াটার রিডাকশন হয়। এখন আমার প্লাস্টিসাইজারে কি কি কাজ? প্লাস্টিসাইজার দিলে আমার পানির পরিমাণটা আমরা 8 থেকে 10%, 12% পর্যন্ত কমবে, একটা সার্টেইন স্লাম্প, কিন্তু আমাদের স্লাম্পের ভ্যালু ঠিকই থাকবে। ঠিক আছে? যতটুকু স্লাম্প আমাদের দরকার, এই স্লাম্পটা আমাদের দরকার হয় কারণ হলো আমাদের যখন আমরা এটাকে পাম্প করে অন্য জায়গায় নিয়ে যাব, কিছুটা ফ্লোয়েবিলিটি আমাদের দরকার হয়। ঠিক আছে? তো এখন আরো কি কি কাজ হয়ে যাবে, যেটা আমাদের পানি কমলো, যেহেতু 8 to 12% পানি কমলো, আমাদের কি হয়ে যাবে, স্ট্রেংথটা বেশি আসবে। আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা কম, কম ওয়াটার সিমেন্ট রেশিওতেই আমাদের কি হয়ে যাবে, হায়ার স্ট্রেংথ আসবে। আচ্ছা, আমাদের কি হবে, ওয়ার্কেবিলিটিটা বেড়ে যাবে, টু অ্যাচিভ দ্য সেম ওয়ার্কেবিলিটি বাই ডিক্রিজিং দ্য সিমেন্ট কন্টেন্ট। তো পানির পরিমাণও কমে, এট দ্য সেম টাইম আমার ওয়াটার সিমেন্ট রেশিও যদি ফিক্সড রাখতে চাই, আমাদের সিমেন্টের পরিমাণও কমে যায়। এবং এইভাবে কি হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশনটাও কম হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন প্লাস্টিসাইজারের, যেসব ক্ষেত্রে হলো আমার পাম্পড কনক্রিট, যেমন আমার হাই পারফরমেন্স কনক্রিট বলো, আলট্রা হাই পারফরমেন্স কনক্রিট বলো, অথবা যেগুলা জায়গায় খুব কনজেস্টেড রিনফোর্স স্ট্রাকচার, যেমন ধরো তোমার ম্যাট ফাউন্ডেশন, যেমন ধরো তোমার স্ল্যাব, এগুলা জায়গায় কিন্তু আমার পাম্পড কনক্রিট, এরকম কোনায় কানায় যাতে সব জায়গায় কনক্রিটটা পৌঁছে, তখন আমার পাম্পড কনক্রিট, এটাকে পাম্প করে নিয়ে ওই এবং পরে ভাইব্রেট করতে হয়, তো সেগুলা ক্ষেত্রে আমার এটা দরকার হয়। এখানে কিছু তোমাদের ইয়ে দেয়া আছে অ্যাডমিক্সচারের নাম, এটা হলো লিগনোসালফোনিক অ্যাসিড এন্ড দেয়ার সল্ট, হাইড্রোক্সিলেটেড কার্বক্সিলিক অ্যাসিড এন্ড দেয়ার সল্ট। তো তোমাদের বেসিক্যালি যদি বলা হয় প্লাস্টিসাইজার কেন, এটার ফাংশন কি, এবং এটার অ্যাডভান্টেজ বা কোন কোন কেসে অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলো এখানে বলা আছে, এবং সেটার কিন্তু এক্সাম্পলও বলা আছে। এখন আসো সুপার প্লাস্টিসাইজার। সুপার প্লাস্টিসাইজার কি, এটাকে বলা হয় হলো হাই রেঞ্জ ওয়াটার রিডিউসার। ঠিক আছে? HRWR, হাই রেঞ্জ ওয়াটার রিডিউসার, মানে এটা অনেক বেশি পানি কমাতে পারে, মোর ইফেক্টিভ টাইপ অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। এটার ক্যারেক্টারিস্টিক্স কি? ইউজুয়ালি এখানে তোমাদের আমরা মেকানিজম অফ সুপার প্লাস্টিসাইজার কিভাবে কাজ করে সেটা দেখানো হচ্ছে ছবি দিয়ে। ঠিক আছে? ছবিটাও কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন আসতে পারে। এখন ইউজুয়ালি যেটা হয় সিমেন্টে, যে তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ নেগেটিভ চার্জ, এই ধরনের সিমেন্ট আইদার পজিটিভ অথবা নেগেটিভ চার্জ থাকে, এবং তোমরা জানো যে আনলাইক চার্জ মানে পজিটিভ নেগেটিভ চার্জ, যেটা কি হয়, অ্যাট্রাক্টেড থাকে, এবং কি হয়, এরকম ক্লাস্টার, মানে একটা আরেকটার সাথে লেগে লেগে এই ধরনের ক্লাস্টার, গুচ্ছ গুচ্ছ তৈরি হতে হতে অফ সিমেন্ট তৈরি হয়, গ্রেইনস অফ ফ্লোকিউলেট। ফ্লোকিউলেট মানে কি, জমাট বাঁধা, জমে থাকে একসাথে একসাথে, এভাবেই কিন্তু সিমেন্টের স্ট্রেংথ গেনিং হয়, যেটা তোমাদের বলেছিলাম। এখন সুপার প্লাস্টিসাইজারের কাজ হলো, এই যে দেখতে পাচ্ছ এখানে মলিকুল অফ ওয়াটার রিডিউসার বা সুপার প্লাস্টিসাইজার, সে যখন আসে সে কি করে, সে পোলারিটি তৈরি করে। ঠিক আছে? সো এখানে বলা আছে, দেখো, সিমেন্ট পার্টিকলস উইথ আইদার পজিটিভ অর নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। সিমেন্ট পার্টিকল গুলো, এই যে এক একটা পার্টিকল, তার সে আইদার পজিটিভ চার্জ হবে অথবা নেগেটিভ চার্জ হবে, এবং পজিটিভ নেগেটিভ চার্জ একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, এবং তখন একটা গুচ্ছ তৈরি করে, ক্লাস্টার তৈরি করে, এবং এভাবে জমতে থাকে। এখন এই গুচ্ছের মধ্যে কোথাও কোথাও ওয়াটার ট্র্যাপড হয়ে থাকে। ঠিক আছে? যখন এরা পজিটিভ নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করছে, তখন ভিতরে ভিতরে এরকম জায়গায় আমার ওয়াটার ট্র্যাপড হয়ে থাকতে পারে। আচ্ছা, এখন ওয়াটার রিডিউসার সুপার প্লাস্টাইজার এসে কি করে, প্রোভাইড ইকুয়াল পোলারিটি। ইকুয়াল পোলারিটি মানে কি, সবগুলোকে সেম চার্জে নিয়ে আসে। ঠিক আছে? যে দেখতে পাচ্ছ, যখন একটা মলিকুল অফ ওয়াটার রিডিউসার আসলো, সে তখন এখানে একটা সিমেন্ট পার্টিকেলের সেম চার্জ তৈরি করে, সেম চার্জ তৈরি করে। সেম চার্জ যখন হবে, তখন কি হয়ে যায়, আমাদের বিকর্ষণ, রিপালশন। তো উইথ ওয়াটার রিডিউসার, রিপালশন অফ লাইক চার্জেস পুশেস দ্য সিমেন্ট গ্রেইনস অ্যাপার্ট। তখন কি হয়ে যায়, যখন রিপালশন হয়, বিকর্ষণ হয়, তখন ওটা দূরে সরে যায়। তখন এদের মাঝে যে পানিটা ছিল, ট্র্যাপ পানি, তখন সে কি হয়ে যায়, রিলিজ হয়ে যায়। সো সিমেন্ট পার্টিকলস, ওয়াটার রিডিউসার প্রোভাইড ইকুয়াল পোলারিটি টু সিমেন্ট পার্টিকলস। তখন কি হয়েছে, সিমেন্ট পার্টিকলস গেট ডিসপার্স, তার বিকর্ষণের মাধ্যমে দূরে দূরে সরে যায়, তখন দ্রবীভূত হয়ে যায়, এবং ভিতরের পানিটা ট্র্যাপ ওয়াটার রিলিজ হয়ে যায়। এইভাবেই আমাদের কি হয়ে যায়, সুপার প্লাস্টিসাইজার পানির পরিমাণটা কমাচ্ছে। ভিতরে ভিতরে যে পানি আমরা যে ওয়াটার দিয়েছিলাম, তো যখন ভিতরে ট্র্যাপড অবস্থা থাকে ইউজুয়ালি নর্মাল কনক্রিটে, সুপার প্লাস্টিসাইজার সেই
ইকুয়াল পোলারিটি তৈরি করে, পোলারিটি তৈরি করার ফলে ভিতরে ট্র্যাপ ওয়াটারটা রিলিজ হওয়াতে আমাদের কি হয়ে যায়, পানির পরিমাণটা এভাবে কমে যায়। এবং এটা কিন্তু আপ টু 30%, সুপার প্লাস্টিসাইজার আপ টু 30% পর্যন্ত পানি কমাতে পারে। তো এটাকে এই জন্য বলা হয় হলো হাই রেঞ্জ ওয়াটার রিডিউসার। তো এখানে তোমাদের সুপার প্লাস্টিসাইজার কিভাবে কাজ করে, মেকানিজম সুপার প্লাস্টিসাইজার, এটা একটা শর্ট কোশ্চেন। এর আগে তোমাদের কি ছিল, প্লাস্টিসাইজারের কাজ কি এবং সেটার একটা এক্সাম্পল, এরকম প্রত্যেকটা স্লাইডে তোমাদের কিভাবে কাজ করে সেটার এক্সাম্পল দিয়ে বলা আছে। এরপর আসো হলো এক্সেলারেটর। যেটা বলেছিলাম তোমাদের, যে এক্সেলারেটর যদি আমরা সেটিংটাকে ফাস্ট করতে চাই, ঠিক আছে, দিস অ্যাডমিক্সচার এক্সেলারেট দ্য সেটিং, হার্ডেনিং অর দ্য ডেভেলপমেন্ট অফ আর্লি স্ট্রেংথ। ইউজুয়ালি আর্লি স্ট্রেংথ কনক্রিটের ক্ষেত্রে আমরা এই এক্সেলারেটর অ্যাডমিক্সচার ইউজ করে থাকি। এক্সেলারেটর ইউজ করলে অবশ্যই কি হয়ে যাবে, আমাদের আমাদের সেটিং টাইম, কিউরিং টাইম সব কমে যাবে। সো এটাই বলছে রিডিউস কিউরিং টাইম। আচ্ছা, এরপর আমাদের কি হবে, ইনক্রিজ রেট অফ স্ট্রেংথ গেইন। বাট তোমরা এটা দেখেছিল, তোমাদেরকে সিমেন্টে দেখিয়েছিলাম যে আমার ইনিশিয়ালি হয়তো তার স্ট্রেংথ গেইনটা খুব ফাস্ট হবে, কিন্তু আলটিমেট স্ট্রেংথ একটু কমে যায়। তো ইনক্রিজ রেট অফ স্ট্রেংথ গেইন ইনিশিয়ালি, বাট লোয়ার আলটিমেট স্ট্রেংথটা কমে যাবে। পারমিট আর্লিয়ার রিমুভাল অফ ফরওয়ার্ড। আমাদের যেহেতু আমার সেটিং টাইম, কিউরিং টাইম আমরা কমিয়ে দিচ্ছি, আমরা তাড়াতাড়ি ফরওয়ার্ড গুলা রিমুভ করতে পারবো। এবং আমাদের ইউজুয়ালি কি করতে পারবো, তাড়াতাড়ি এটা সার্ভিসের জন্য ছেড়ে দিতে পারবো। অ্যাডভান্স দ্য টাইম দ্যাট স্ট্রাকচার ক্যান বি প্লেসড ইন সার্ভিস। এটা একটা এক্সাম্পল বলো, কি হতে পারে, কোথায় ইউজ করতে পারি আমরা? একটা তো বলা আছে ইন দ্য ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক। ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক কোথায় হতে পারে? ম্যাম, ব্রিজ বা পিয়ার কোথাও যদি কোনো ফাটল দেখা দেয় তখন হচ্ছে ওখানে এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক হয়। সেটা একটা হতে পারে ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক। আমাদের খুবই ইম্পর্টেন্ট কোন স্ট্রাকচার, যেটা আমাদের যেটা তুমি বলেছো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। সো বেসিক্যালি আমাদের যে কোনো রোড বলো, যে কোনো ব্রিজ বলো, এই ধরনের যেটা আমাদের খুবই আহ সবসময়, এটা এমন না যে আমার কোনো অল্টারনেট রুট নাই, আমার ওটা ইউজ করতেই হবে, সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি এটা আমাদের এখন ঠিক করে এবং রিপেয়ার করে ছেড়ে দেওয়া লাগে। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের এক্সেলারেটর অ্যাডমিক্সচার ইউজ হবে। আচ্ছা, এক্সেলারেটরের আমার যদি বলি কি কি অ্যাপ্লিকেশন, তাহলে আর্জেন্ট রিপেয়ার ওয়ার্ক, আমার আর্লি ফর্মওয়ার্ক রিমুভাল, যেমন তোমাদের কি বলেছি, প্রিকাস্ট ফ্যাক্টরি গুলাতে আমাদের তাড়াতাড়ি ফর্মওয়ার্ক গুলো রিমুভ করে আবার নতুন কনস্ট্রাকশন করতে হয়, নতুন যেমন গার্ডার, ব্রিজের গার্ডার বলো, বিম বলো, এগুলো কাজ করতে হয়, আর্লি ফর্মওয়ার্ক রিমুভাল। আরেকটা অ্যাপ্লিকেশন কি বলা আছে, কোল্ড ওয়েদার কনক্রিট। এটা কেন? কোল্ড ওয়েদারে কি হয়, তোমাদের বলেছিলাম যে এই যে কনক্রিট হার্ডেন হয়, মানে এই যে স্ট্রেংথ গেনিং হয়, সেট হয়, এটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তো যেসব দেশে, যেমন আমাদের দেশে ধরো যখন অনেক গরম পড়ে, তখন কিন্তু তাড়াতাড়ি কি হয়, হাইড্রেশনটা হয়, তাড়াতাড়ি স্ট্রেংথ গেনিং হয়। আর যেসব দেশে কোল্ড ওয়েদার, ঠান্ডা, সেখানে কিন্তু টেম্পারেচার কম থাকার কারণে ওর স্ট্রেংথ গেনিং রেটটা স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অনেক স্লো হয়ে গেলে সেটিং অনেক দেরি হবে। সেক্ষেত্রে আমাদের এই ধরনের এক্সেলারেটর অ্যাডমিক্সচারের ইউজ হয়। তো তোমার কি হয়ে যাবে তখন, আমার যাতে এটা কি হয়ে যায়, তাড়াতাড়ি সেট হয়, কোল্ড ওয়েদার কনক্রিটিং। সো এখানে কিন্তু কোশ্চেন আমি এমন ভাবে করতে পারি যে সাপোজ ইউ আর লিভিং ইন কানাডা, তুমি এখন একটা কনস্ট্রাকশন করবা, তুমি সেক্ষেত্রে কোন অ্যাডমিক্সার ইউজ করবা, জাস্টিফাই ইউর অ্যান্সার। তো সেক্ষেত্রে তোমার কি, কানাডা কি কোল্ড ওয়েদার কনক্রিটিং, ওখানে নিশ্চয় কোল্ড ওয়েদার। তো তোমার কোন অ্যাডমিক্সার ইউজ করতে হবে, ওইভাবে তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। তো তোমার এখানে অ্যাপ্লিকেশন গুলো বলা আছে, এগুলো দেখো। আচ্ছা, এখন আমাদের এক্সাম্পল বলা আছে, যেমন বলা আছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড একটা কমন অ্যাডমিক্সচার। এখানে তোমাদের এক্সেলারেটর ক্যালসিয়াম ক্লোরাইডের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এটা একটু দেখে নিও। অ্যাডভান্টেজ হলো বেসিক্যালি এটা একটা চিপ এক্সেলারেটর। আমাদের কস্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ইফেক্টিভ এন্ড চিপ, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের একটা প্রবলেম আছে। যদিও দেখা গেছে ক্যালসিয়াম ক্লোরাইড আমাদের করশনের ক্ষেত্রে ইয়ে করে, করশন বলছে, সরি, অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে রোডে আমার এই যে ক্ষয় হচ্ছে, যে ট্রাফিক যাচ্ছে, এই যে ফ্রিকশনের কারণে যে ক্ষতি হচ্ছে, সেটা আমার ক্যালসিয়াম ক্লোরাইডের কারণে কিছুটা দেখা যায় ইফেক্টটা কম হয়। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের একটা প্রবলেম হলো, সে হলো রিনফোর্সিং স্টিলের আমার করশনটাকে বাড়িয়ে দেয়, প্রবাবিলিটি বেড়ে যায়। এই কারণে আমাদের বেশ কিছু স্ট্যান্ডার্ড, আমাদের যেখানে স্টিল স্ট্রাকচার বা রিনফোর্সড স্ট্রাকচার, সেখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডটাকে নিষেধ করে। তো তোমরা একটু আরেকটু দেখে নিও এক্সেলারেটর এক্সাম্পল আর কি হতে পারে। আরো নানা ধরনের কেমিক্যাল এখন বাজারে চলে এসেছে, অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় এক্সেলারেটর হিসেবে। রিটার্ডার আসি, এখন রিটার্ডার কি, আমাদের যদি কোনো কারণে আহ এই সেটিং টাইমটাকে দেরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো যেটা ওটার অপোজিট, এটা কি হয়ে যাবে, আমরা কি হয়ে যাবে, সেটিংটাকে আমরা ডিলে করবো, স্লোয়িং ডাউন দ্য আর্লি হাইড্রেশন রিয়াকশন। তো আমাদের সেটিং টাইমটা বেড়ে যাবে, ইনক্রিজ সেটিং টাইম। কিন্তু যদিও আমাদের ইনিশিয়াল সেটিং টাইমটা দেরি হচ্ছে, কিন্তু আমাদের ফাইনাল সেটটা একই থাকবে, ইউজুয়ালি ডাজন্ট রিডিউস ফাইনাল সেট টাইম মাচ।
এটা কখন ইউজুয়ালি আমরা করি, যখন আমাদের ধরো সাপোজ আমাদের কোথাও আহ তৈরি করলাম সিমেন্টের ফ্যাক্টরিতে বা কনক্রিটের ফ্যাক্টরিতে, এটা তৈরি করার পরে আমি এটাকে অনেক দূরে কোথাও ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছি, যেখানে আমার আশেপাশে ফ্যাক্টরি নেই। তো আমার ট্রান্সপোর্ট একটু লং ডিস্টেন্স, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা কি হয়ে যেতে পারে, সেগ্রিগেট করে যেতে পারে, জমে যেতে পারে, সেট যাতে না হয়ে যায়, সেই জন্য আমাদের এই এটা একটা এক্সাম্পল সেখানে ইউজ হতে পারে। আচ্ছা, হেল্পফুল ইন প্লেসিং দ্য কনক্রিট অ্যান্ড হাই টেম্পারেচার। আর এটা কি হট ওয়েদার কনক্রিট। হট ওয়েদার কনক্রিটিং কি হয় যে টেম্পারেচার বেশির কারণে আমাদের কি হয়ে যায়, তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো এই যে অ্যাপ্লিকেশন লেখা আছে, একটা হলো হট ওয়েদার কনক্রিটিং, দ্য নর্মাল সেটিং টাইম ইজ শর্টেন বাই হাই টেম্পারেচার। ইউজুয়ালি টেম্পারেচারের কারণে আমার সেট খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, সো আমার হট ওয়েদার কনক্রিটিং হলে আমার এই ধরনের রিটার্ডার ইউজ করতে হবে। যদি আমার লং হল ডিস্টেন্স, যদি অনেক দূরে কোথাও ট্রাভেল করে এটাকে নিয়ে যেতে হয়, ঠিক আছে। তারপর হলো তোমার আনইউজুয়াল প্লেসমেন্ট, হয়তো তোমার আহ উম, আহ, দূরে কোথাও বা তোমার মাল্টিপল স্টোরির উপরে নিয়ে যে দেরি হচ্ছে, তো সেগুলোর কারণে যাতে সেট যাতে না হয়ে যায়, তখন আমার এই ধরনের রিটার্ডার ইউজ করতে হবে। সো মে রিডিউস আর্লি স্ট্রেংথ, আমার আর্লি স্ট্রেংথটা কিছুটা কমাতে পারে, কিন্তু আমাদের আলটিমেট স্ট্রেংথটা কি হয়ে যাবে, এটা বেড়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু এটা সেটিংটা দেরি করছি আমরা, তো আহ দেখা যাচ্ছে যে আমাদের কি করতে হয়, সেটটা দেরি হয় দেখে আমাদের আহ, আবার আমাদের অনেক দূরে আমরা যেটা বলছি ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছি, অথবা মাল্টিপল স্টোরিতে, আমাদের অনেক সময় কি করতে হয়, যদি একটা লেয়ার এবং আরেকটা লেয়ার আমাদের যদি ডিলে হয়, তোমাদের এমনিতেও তোমরা দেখবা কলাম কাস্টিং এর বলো, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ঢালাই দেওয়া হয়, তারপরে একটু আরেকদিন কাস্ট করা হয়। অথবা তোমার ধরো স্ল্যাবের কোথাও যদি এরকম হয় যে একদিন আমি আজকে ঢালাই দিলাম, পরের দিন আমি আরেকটা ঢালাই দিচ্ছি, তো তখন ইউজুয়ালি আমাদের কি করতে হয়, অ্যালাউ লেটার ভাইব্রেশন। এই কথাটা এখানে এটাই বলছে যে অ্যালাউ লেটার ভাইব্রেশন অফ দ্য কনক্রিট টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ কোল্ড জয়েন্টস বিটুইন লেয়ার্স অফ কনক্রিট প্লেসড উইথ সিগনিফিকেন্ট ডিলে বিটুইন দেম। এটা শুধু এখানকার না, এটা যে কোনো জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুমি সাপোজ আজকে কাজ করলা, তার একদিন পরে দুদিন পরে যদি এসে আর একটু কনক্রিট কাজ করো, তখন কি হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে, তখন একটা কোল্ড জয়েন্টস এর মতো তৈরি হয়ে যাবে, সেট হয়ে গেছে, সো বন্ডিং হবে না দুইটার মধ্যে, তখন এখানে ভাইব্রেশন দিয়ে যাতে একটা দুইটার মধ্যে এই ধরনের কোল্ড জয়েন্টস না হয় সেটা এনশিওর করা হয়। ঠিক আছে। আচ্ছা, রিটার্ডারের একটা এক্সাম্পল কি, সুগার। সুগার হলো একটা রিটার্ডারের এক্সাম্পল। আচ্ছা, এখন আরেকটা আসি আমাদের এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। এটা তো মোটামুটি তোমাদেরকে আমি বলেইছি। আমাদের এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচারটা ইউজুয়ালি কোল্ড ওয়েদার কনক্রিটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, যেসব দেশে প্রচুর ঠান্ডা থাকে। ঠিক আছে, এখানে কি হয়, এই অ্যাডমিক্সচারটা কি করে, প্রডিউস টাইনি ডিসপার্সড এয়ার বাবলস ইউনিফর্মলি থ্রু এ কনক্রিট মিক্স। ছোট 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 এয়ার বাবলস তৈরি করে, খুবই ছোট, কেমন 0.05 to 1.25 মিলিমিটার ঠিক আছে। তো অ্যারাউন্ড 1 মিলিমিটারের কাছাকাছি আমার এয়ার বাবলস তৈরি করে। কেন এই এয়ার বাবলস গুলো লাগে, তোমাদের বলেছিলাম, পানি যখন কি হয়ে যায়, বরফ হয়ে যায়, বরফ হলে তোমার ভলিউমটা বেড়ে যায়, এবং এই যখন ভলিউমটা বেড়ে যায়, এখানে দেখতে পাচ্ছ কোনো এয়ার পকেট না থাকলে তখন কি হয়ে যাবে, ফ্রিজ হয়ে যায়। বরফ যখন ভলিউম বাড়বে, সে চারপাশে প্রেসার দিবে, ক্রিয়েট প্রেসার ইনসাইড কনক্রিট, এবং এটা কি হয়, টেনসাইল স্ট্রেস, একটা টেনশন তৈরি হয় কনক্রিটের মধ্যে, এবং সেখানে ক্র্যাক চলে আসবে। তো আমার যদি আমার এই এয়ার বাবল গুলো থাকে, তো তখন আমার এই প্রবলেমটা হবে না। তো ওয়াটার এক্সপ্যান্ডস 9% অ্যাজ ইট ফ্রিজেস। তোমরা দেখতে পাচ্ছ ইউজুয়ালি সে ভলিউম 9% বেড়ে যায়, এবং ইন্টারনাল স্ট্রেস তৈরি করে, ক্র্যাকস হয়ে যাবে হার্ডেন সিমেন্টে, এবং আমার কি হয়ে যাবে, ডিউরেবিলিটিতে সমস্যা হবে। এই ক্র্যাক দিয়ে আমার দেখা যাবে বাইরের কোনো ম্যাটেরিয়াল, এখানে পারমেবিলিটি বেড়ে যাবে, অন্য ম্যাটেরিয়াল ঢুকে আস্তে আস্তে স্টিলের করোশন বলো, অন্যান্য জিনিসের ক্ষতি হতে থাকবে। So air entrainer provides space for the water to go as it expands, reduce cracking. আচ্ছা, increase concrete workability, resistance to freeze thaw, এটাকেই বলা হয় হলো freeze thaw থিং। তো ফ্রিজ থ্রো ডিগ্রেডেশন কে আমার এটাকে রেজিস্ট করে এয়ার এন্ট্রেনিং আর মিক্সচার দিলে। আচ্ছা, এখন যেহেতু আমরা একটা বাবল দিচ্ছি, সেটা কতটুকু হওয়া উচিত, আমাদের তোমরা জানো, আবার ভয়েড বেড়ে গেলেও আমাদের কি হয়েছে, কংক্রিটের স্ট্রেংথ কমে যায়। তো ইউজুয়ালি টেস্ট করে দেখা গেছে 1% এয়ার, আমি যদি টোটাল মিক্সচারে 1% এয়ার দিই, কজেস 5% লস ইন স্ট্রেংথ, বাট ক্যান বি কম্পেনসেটেড উইথ লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও। সো এইসব দেশে হয়তো তোমার এয়ার এন্ট্রেনিং মিক্সচার ইউজ করা লাগছে, সো প্রতি 1% ম্যাটেরিয়ালে আমার 5% স্ট্রেংথ গেনিং, 5% স্ট্রেংথ কমে যায়। তো সেটাকে আবার কিভাবে কম্পেনসেট করে, ওয়াটার সিমেন্ট রেশিও কমিয়ে দেবে। সো ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে কমানো যাবে, আরেকটা অ্যাডমিক্সচার দিতে হবে, সেটা হলো প্লাস্টিসাইজার বা সুপার প্লাস্টিসাইজার। এরকম মাল্টিপল অ্যাডমিক্সচার ইউজ করছে, করে আমার কংক্রিটের প্রপার্টিটাকে কন্ট্রোল করছে। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের কেমিক্যাল অ্যাডমিক্সচার। তাহলে আমরা কি কি দেখলাম, একটা দেখলাম হলো আমাদের প্লাস্টিসাইজার, পানিকে 12%-এর মতো কমায়, আর এটা হলো সুপার প্লাস্টিসাইজার, 30% পর্যন্ত পানির পরিমাণ কমানো যায়। এরপর আমরা দেখলাম এক্সেলারেটর, আমার সেটিং টাইমটাকে ফাস্ট করবে। আরেকটা দেখলাম হলো রিটার্ডার, সেটিং টাইমটাকে কি করবে, স্লো করে ফেলবে। আর আরেকটা দেখলাম এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। 5 ধরনের কেমিক্যাল অ্যাডমিক্সচার আমরা দেখলাম। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত?
ম্যাম, সুপার প্লাস্টিসাইজারের ওই মেকানিজমে যে ওই নেগেটিভ আর পজিটিভ চার্জের বিষয়টা, ওইটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এখানে ইউজুয়ালি সিমেন্ট পার্টিকেল আইদার পজিটিভ অর নেগেটিভ চার্জ হয়ে থাকে। সিমেন্ট পার্টিকলস উইথ আইদার পজিটিভ অর নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। ঠিক আছে, এরকম যেরকম যে কোনো ম্যাটেরিয়াল, যেমন লবণ, সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, তাই না? পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। সো সিমেন্টেও এই ধরনের পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। সো পজিটিভ নেগেটিভ চার্জ কি হয়, অলওয়েজ এরা একসাথে এক ধরনের বন্ডিং তৈরি করে থাকে। তো দেখা যায় তুমি যখন এই সিমেন্ট, ওয়াটার, অ্যাগ্রিগেট সবকিছু মিশাও, এই ওয়াটারের কিছু কিছু যখন পজিটিভ নেগেটিভ সিমেন্ট অ্যাট্রাক্টেড হয়ে একটা বন্ডিং হয়ে থাকে, এবং এটা ক্লাস্টার, ক্লাস্টার মানে কি, গুচ্ছ তৈরি করে বন্ড হয়ে পজিটিভ নেগেটিভ চার্জ অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এবং তুমি যে পানি দিচ্ছ মিক্সচারে, পানিটা এর মাঝে মাঝে, বন্ডিং এর মাঝে মাঝে, এই গুচ্ছের মাঝে মাঝে কোথাও কোথাও ট্র্যাপড হয়ে থাকে। ঠিক আছে, যেখানে এখানে দেখা যাচ্ছে না, ট্র্যাপড ওয়াটার থাকে। সো ওয়াটার ট্র্যাপড উইদিন সিমেন্ট পার্টিকল গ্রুপ। এখন যেটা হয়, সুপার প্লাস্টিকের কাজ হলো সে এসে সেম পোলারিটি তৈরি করে। পোলারিটি মানে কি, তোমার আইদার একে নেগেটিভ চার্জ অথবা আইদার সেম পজিটিভ চার্জ তৈরি করবে, সো লাইক চার্জ তৈরি করে। এটাই বলছে যে ওয়াটার রিডিউসার প্রোভাইড ইকুয়াল পোলারিটি টু সিমেন্ট পার্টিকলস। ঠিক আছে, ওর আয়নিক গঠনটা এই ধরনের থাকে যে এসে এখানে ইকুয়াল পোলারিটি তৈরি করে, সেম চার্জ তৈরি করে ফেলে। তো সব যদি সেম চার্জ হয়ে যায় তখন কি হবে, এরা একজন আরেকজনকে বিকর্ষণ করবে। তো তখন সিমেন্ট পার্টিকেল গুলো আবার দূরে দূরে সরে যায়। দূরে সরে যাওয়াতে কি হয়ে যায়, ভিতরে যে ট্র্যাপড ওয়াটার থাকে, সাপোজ এখানে একটা ট্র্যাপড ওয়াটার আছে, এখানে আছে, তো ট্র্যাপড ওয়াটার গুলো তখন রিলিজ হয়ে যায়। এবং সেই ওয়াটারের মধ্যে সিমেন্ট পার্টিকেল গুলো ডিসপার্সড হয়ে যায়, মানে দ্রবীভূত হয়ে যায়। এভাবেই তোমার সুপার ক্লাস্টারের কাজ করে। বেসিক্যালি কিভাবে কাজ করে, তাহলে সে ইকুয়াল পোলারিটি দিয়ে বিকর্ষণ তৈরি করে, রিপালশন তৈরি করে। সিমেন্ট লাইক চার্জের মধ্যে, লাইক চার্জ মানে কি, সিমিলার চার্জ, সিমিলার চার্জের মধ্যে বিকর্ষণ তৈরি করে, তখন ওরা দূরে দূরে সরে যায় এবং ভিতরে পানিটা রিলিজ হয়ে যায়। এবং এই পানিটা রিলিজ হয়ে যাওয়াতে কি হলো, তোমার পানি তুমি এক্সট্রা কোনো অ্যাড করছো না, কিন্তু এভাবেই পানির পরিমাণ কমে যাচ্ছে। বুঝতে পারছো? আদারওয়াইজ নর্মাল কংক্রিটে যেটা হয়, এরকম তো সেম পোলারিটি তৈরি হবে না, সুপার প্লাস্টিসে দিচ্ছ না। পজিটিভ নেগেটিভ চার্জ এক হওয়াতে বেশ কিছু পানি কি হয়ে যায়, ভিতরে ভিতরে ট্র্যাপড থেকে যায়। সো পানিটা বেসিক্যালি কোথাও কাজ হয় না। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আমরা এখন তাহলে মিনারেল অ্যাডমিক্সচারে চলে যাই। মিনারেল অ্যাডমিক্সচার কি? মিনারেল অ্যাডমিক্সচার হলো, এই যে বললাম তোমার, পোজোলানিক ম্যাটেরিয়াল যেগুলো আমাদের বলা হয় ফাইন গ্রাউন্ড ম্যাটেরিয়াল, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ, তারপর হলো তোমার রাইস হাঁস অ্যাশ, এটা কি, এই যে ধানের তুষ থেকে যেটা হয়, আবার সিলিকা ফিউম। ঠিক আছে, এগুলো হলো আমাদের ইউজুয়ালি, এগুলো তোমরা জানো, এগুলো হলো ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল। এগুলার আমার পার্টিকেল সাইজ সিমেন্টের থেকেও ফাইন হয়, পার্টিকেল সাইজ সিমিলার অর স্মলার দেন দ্যাট অফ সিমেন্ট, খুবই ফাইনলি গ্রাউন্ড ম্যাটেরিয়াল এগুলা। এবং আমাদের কখন দরকার হয় এই ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি, আমাদের একটা তো দেখেছো ব্লেন্ডেড সিমেন্টে, তোমরা দেখেছো কেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশন কমায়। কিন্তু এটা আর কিছু, আরো কিছু কাজ আছে। যেমন আমাদের যেহেতু এটা একটা ফাইন, আরো ফাইন, সিমেন্টের থেকে যত ফাইন হবে, তোমাদের বলেছিলাম সারফেস এরিয়া তত বেশি হয় এবং স্ট্রেংথ গেইনিংটা তত বেশি হয়। তো এই কারণে মিনারেল মিক্সচার দিলে আমাদের দেখবা যে হাই পারফরমেন্স কংক্রিট, আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট, এগুলোতে আমাদের এই ধরনের মিনারেল মিক্সচার ইউজ করা হয়। সো ইনক্রিজ ইন স্ট্রেংথ, রিডাকশন ইন ওয়াটার ডিমান্ড, ওয়াটার ডিমান্ডটাকে আমার কমিয়ে দেয়। এদের সিমেন্টে যত পানি লাগে, এদের পানির প্রতি ইয়েটা কম। ইম্পারমেবিলিটি, ইম্পারমেবিলিটি তৈরি করে। আচ্ছা, লো হিট অফ হাইড্রেশন, আমাদের সিমেন্টে যত হাই হিট জেনারেশন হয়, এখানে হিটটা কম জেনারেশন হয়। ডিউরেবিলিটি বাড়ে, এবং আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো এখানে বলা আছে। আচ্ছা, মিনারেল অ্যাডমিক্সচার, এটা জাস্ট জেনে রাখো, এখান থেকে তোমাদের ওই ধরনের কোশ্চেন হয় না। এরপর আসো একটা স্পেশাল টাইপ অফ সিমেন্ট, সেটা হলো ফেরো সিমেন্ট। ঠিক আছে, ফেরো সিমেন্টটা কি, দেখো, ফেরোসিমেন্ট ইজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ ওয়্যার মেশ। এই ধরনের একটা মেশ তৈরি করা হয়। ঠিক আছে, পাতলা পাতলা 4 মিলিমিটার 4 মিলিমিটার মাঝে হয়তো ওপেনিং থাকে, এবং ওয়্যার মেশ তৈরি করা হয়। এবং এখানে সিমেন্ট মর্টার ইউজ করা হয়, শুধুমাত্র কোনো কোর্স অ্যাগ্রিগেট থাকে না, সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার। এটা কি করা হয়, অ্যাপ্লিকেশন অফ ফেরোসিমেন্ট কনস্ট্রাকশন ইজ ভাস্ট ডিউ টু দ্য সালফেট। এটা ইউজুয়ালি আমরা কখন করি, ফেরোসিমেন্ট রিপেয়ারের ক্ষেত্রে করি, রেট্রোফিটিং বলে ইউজুয়ালি। সাপোজ তোমার কোথাও কোনো অনেকদিন ধরে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ একটা বিম, এখানে একটা ড্যামেজড বিম, এই বিমে দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো আমাদের ক্র্যাক এসেছে, তাই না? ক্র্যাক এসেছে। তো আস্তে আস্তে ক্র্যাকটা প্রপাগেট করলে তো এটা ক্ষতি। সো আমি এটাকে টেম্পোরারি, এটা ডিউরেবিলিটি, এটা আরেকটু কিভাবে লং লাস্ট করতে পারি, আমি এটাকে ভেঙে ফেলবো। স্টেপ টু কি করবো, আমি এটার আশেপাশে যে কি হয়ে যাবে, বিমের চারপাশে তোমরা যেন ক্লিয়ার কভার, যে আহ কনক্রিটটা আছে, সে কনক্রিটটাকে আমি সরিয়ে ফেলবো। সো চিপিং অর রিমুভ দা কনক্রিট কাভার। তো ভিতরে যে রিনফোর্সমেন্ট আছে, রিনফোর্সমেন্টের চারপাশ থেকে আমি কনক্রিট কাভার যেটা, সেটাকে আমি সরিয়ে রিনফোর্সমেন্ট অলমোস্ট বের করে ফেললাম।
এরপর আমি কি করবো, অ্যাপ্লাই এ থিন লেয়ার অফ মর্টার। মর্টার মানে কি, মর্টারের মধ্যে থাকবে হলো সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার। এখানে কোনো কোর্স অ্যাগ্রিগেট থাকে না, শুধু সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার থাকে। তো আমি একটা থিন লেয়ার অফ মর্টার দিয়ে চারপাশে ইয়ে করবো। এরপর আমি কি করব, এই যে তোমরা ওয়্যার মেশ দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব থিন ওয়্যার গুলো, ঠিক আছে। তো এই ওয়্যার মেশ কি খুব ফ্লেক্সিবল থাকে, বেন্ড করা যায়, রোল করা যায়, গোল করা যায়। তো এটাকে আমি এই যে আমি মর্টারের লেয়ার দিলাম, চারপাশ দিয়ে আমি এই ওয়্যার মেশটাকে আমি র্যাপ করে দিই। এরপর আমি অ্যানাদার লেয়ার অফ থিন মর্টার দিব, ঠিক আছে, অ্যাপ্লাই অ্যানাদার থিন লেয়ার অফ মর্টার। তো তখন কি হয়ে গেল, এভাবে এটাকে রেট্রোফিটিং বলে, এটাকে বলা হয়, অথবা তোমার রিপেয়ারিং বলা হয়। তো ফেরোসিমেন্ট এই ধরনের রিপেয়ারিং এর কাজে ব্যবহার হয়। এটা খুবই পপুলার। এটা কেন, এটা হলো তোমার চিপ। তারপর হলো তোমার ধরো পুরা বিনটা ভেঙে বা কোনো একটা কনস্ট্রাকশন একটা ইয়ে ভেঙে আবার তৈরি করা লাগছে না, এটাকে তুমি রিপেয়ার করেই তুমি এটাকে আরেকটু আহ ডিউরেবল করতেছো, ঠিক আছে। সো ফেরোসিমেন্ট এই জন্যই বলছি যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ ওয়্যার মেশ থাকে, আর কি থাকে, মর্টার থাকে, সিমেন্ট, সিমেন্ট মর্টার। আচ্ছা, এর আরেকটা কি, এটা খুবই কম সেলফ ওয়েট এবং এটার জন্য খুবই স্কিলড লেবার লাগে না, মোটামুটি লেবারদেরকে দেখিয়ে দিলেই তারা করতে পারে, ল্যাক অফ স্কিলড ওয়ার্কার্স। আর নো নিড অফ ফ্রেমওয়ার্ক, কোনো ফর্মওয়ার্ক ফ্রেমওয়ার্ক এগুলো লাগে না। তো এখানে কি সুন্দর করে ফেরোসিমেন্ট কিভাবে অ্যাপ্লাই করা হয় আমাদের স্টেপ দিয়ে তোমাদের দেখানো আছে। তো এখানে তোমাদের কিছু রিসার্চের আউটপুট দেখানো হয়েছে, যে এটাকে, এই যে তোমাদের বললাম, এটাকে বলা হয় রেট্রোফিট। তোমার কনস্ট্রাকশন হয়ে গেছে, এরপর তুমি এটাকে আবার কিছু এটা রিপেয়ারিং করছো, যেমন এখন অনেক বিল্ডিং এ আর্থকুয়েক রিপেয়ারিং, রেট্রোফিটিং করা হয়, কোনো একটা কিছু লাগানো হয়। তো তোমার এই ধরনের, যদি আমি এখানে গ্রাফ দিয়ে তোমাদের বার চার্ট দিয়ে দেখানো হচ্ছে, যে দেখো কম্বাইন্ড শিয়ার বেন্ডিং ক্যাপাসিটি আমার কিভাবে রেট্রোফিটিং করে, উইদাউট রেট্রোফিটিং বেগুনি গুলা, আর রেড গুলো হলো রেট্রোফিটিং, মানে হলো ফেরোসিমেন্ট দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ যে তুমি একটা সাপোজ একটা স্ট্রাকচার এভাবে রেখে দিলে তার যে ক্যাপাসিটি থাকতো, আমি যদি রেট্রোফিটিং করি এই ফেরোসিমেন্ট দিয়ে, আমার দেখা যাচ্ছে তার শিয়ার ক্যাপাসিটিটা একটু কম খালি, বাট আদারওয়াইজ বেন্ডিং ক্যাপাসিটি কম্বাইন্ড যে তার রেজিস্ট করার ফোর্সের ফেলিওর হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন কি হয়ে যাবে, আমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি যাই, আমাদের কোথায় কোথায় করা যেতে পারে ফেরোসিমেন্টের ইয়েতে, সব জায়গাতেই, বিভিন্ন জায়গাতেই রিপেয়ারিং বিম করতে পারি আমরা, কলাম, স্ল্যাব। তারপর আমাদের উপরে যে পানির ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, সেটা, বিভিন্ন শেড, এই ধরনের সব ধরনের স্ট্রাকচারে আমি রেট্রোফিটিং করতে পারি। কি সুবিধা আমাদের এখানে হলো, আমাদের খুবই চিপ, ঠিক আছে, র ম্যাটেরিয়ালস রেডিলি অ্যাভেলেবল, ইজিলি পাওয়া যায় এই ধরনের ওয়্যার মেশ সিমেন্ট মর্টার। এবং আমি যে কোনো ধরনের শেপ শেপ দিতে পারবো, যেহেতু তোমরা দেখেছো এটাকে, আমার জাস্ট একটা সিমেন্ট মর্টার অ্যাপ্লিকেশন, এবং এই ওয়্যার মেশটাকে আমি র্যাপ করতে পারি, বেন্ড করতে পারি, খুবই ফ্লেক্সিবল। তো যে কোনো ডিজায়ার শেপ দেওয়া যাবে। আচ্ছা, খুব বেশি স্কিলড লেবার লাগে না, লো লেবার স্কিল রিকোয়ার্ড, এবং খুবই ইজিলি এটাকে কনস্ট্রাক্ট করা যায়। আচ্ছা, আরেকটা হলো তোমার ইকোনমিক্যাল এবং বেটার রেজিস্ট্যান্স এগেইনস্ট স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক। নট বাট শুধুমাত্র স্ট্যাটিক না, সে ডাইনামিক আর্থকুয়েকের ক্ষেত্রে আমরা দেখা যায় যে ভালো পারফর্ম করে, এবং ডিউরেবিলিটিটা বেড়ে যাচ্ছে। আমাদের মেইন টার্গেট থাকে এটাকে আমরা ডিউরেবিলিটি বাড়াচ্ছি। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ কি, যদি আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি, একটা তোমরা কি জানো, দেখে কি মনে হচ্ছে ছবিতে দেখো, যখন আমরা এই যে চিপিং করছি, কনক্রিট রাবারটাকে সরিয়ে ফেলছি, এই যে আমার আগের যে একটা লেয়ার এবং এটার উপরে যখন মর্টার দিচ্ছি, এটা তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখানে ভাইব্রেশন দেওয়ার আমার কোনো উপায় নাই যে আমি আগের জয়েন্টের সাথে পরের জয়েন্টের একটা মিল বন্ধন করবো। সো তখন এখানে একটা উইক বন্ড তৈরি হয়, ঠিক আছে। তো উইক বন্ড বিটুইন প্যারেন্ট কনক্রিট, এটা কি বলছে হলো প্যারেন্ট কনক্রিট, যেটা আগের ইয়েটা ছিল আমার কনক্রিটটুকু ছিল, এবং পরের যে আমি মোটর অ্যাপ্লাই করছি, দুইটার মধ্যে একটু কিছুটা উইক বন্ড তৈরি হয়। রিস্ক অফ করোশন অফ রিনফোর্সমেন্ট এন্ড স্টিল ওয়্যার ডিউ হায়ার স্টিল সার্ফেস এরিয়া। এই যে ওয়্যার মেশ আমাদের অনেক বেশি, আমরা অনেক বেশি স্টিল এখানে, তো আমাদের করোশনের কিছুটা চান্স বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু ফাস্টেন টু ফেরোসিমেন্ট উইথ বোল্ট স্ক্রুজ ওয়েল্ডিং, এই ধরনের এখানে আমাদের ধরো বোল্টের জয়েন্ট থাকে, স্ক্রু থাকে, ওগুলো ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আদারওয়াইজ আমার টাইম কনজিউমিং বলছে, অনেক বেশি লেবার লাগে, লেবারের স্কিল লাগে না, কিন্তু লেবারের অ্যামাউন্ট বেশি লাগে। বাট আমার যদি চিন্তা করি, ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজই বেশি। তো কোথাও আমার কোনো প্রবলেম হলো এই ধরনের, সেক্ষেত্রে আমার কুইক সলিউশন হলো আমি আপাতত ফেরোসিমেন্ট ইউজ করে আমি এটাকে কিছুদিন, এটাকে আরো ডিউরেবিলিটি বাড়ালাম। আর তখন আমি তারপর আস্তে আস্তে চিন্তা করলাম, ডিজাইন করলাম যে পরে এটাকে আবার কিভাবে কমপ্লিট ফেলিওর হওয়ার আগে কিভাবে এটাকে টেকানো যায়, ঠিক আছে। তো এটা হলো স্পেশাল টাইপ অফ একটা আহ অ্যাপ্লিকেশন, যেটা তোমরা দেখলে ফেরোসিমেন্ট। তো আমাদের এই স্লাইডের নাম ছিল তাহলে কি, অ্যাডমিক্সচার অ্যান্ড ফেরোসিমেন্ট। তো এখান থেকে তোমাদের দেখা যায় এই লেকচারটা থেকে একটা শর্ট কোশ্চেন থাকে ফাইনাল, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে স্টুডেন্ট? না ম্যাম।
ম্যাম, কেমিক্যাল অ্যাডমিক্সচারসে এই আমাদের ওই যে কোল্ড ওয়াটার কংক্রিটিং যে বলছিলেন, ওইটার হুম। মেকানিজমটা আবার একটু বললে ভালো হয়। মানে ওখানে আমরা কেন কেমিক্যাল কোল্ড ওয়াটার অ্যাডমিক্সচারটা না, ইউজ। কোল্ড ওয়েদার। হ্যাঁ বুঝছো, হ্যাঁ, কোল্ড কোল্ড ওয়েদার। ওয়েদার। কোল্ড ওয়েদারে কি হয় বলো? কোল্ড ওয়েদার মানে কি, যে সব দেশে ঠান্ডা বেশি, ঠিক আছে? তো ঠান্ডা বেশি হলে কি হবে? টেম্পারেচার কম। টেম্পারেচার কম হলে কি হবে? সবাই হাইড্রেশন চিন্তা কম করো। হবে। হ্যাঁ, হাইড্রেশন কম হবে সিমেন্টের। তো এটা তোমরা কংক্রিটের প্রপার্টিজে দেখবা, টেম্পারেচারের উপরও তোমাদের কংক্রিটের হাইড্রেশন ডিপেন্ড করে। তো টেম্পারেচার যেমন তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম, স্টিম কিউরিং, কোথাও কোথাও স্টিম কিউরিং করা হয়। নর্মাল কিউরিং তো তোমরা পানি দিয়ে দেখো, এই পানিটাকে যদি তুমি স্টিম দিয়ে কিউরিং করো, ওই স্টিমটাই কি থাকে, একটা টেম্পারেচার বেশি, এটাতেও কিন্তু সিমেন্টের হাইড্রেশন রিয়াকশনটা ফাস্ট হয়। তো যখন আমার গরম থাকে, গরমে টেম্পারেচার বেশি, তখন আমার কনক্রিটের হাইড্রেশনটা রিয়াকশনটা ফাস্ট হয়। এই যেমন ধরো তোমরাও শীতকালে, আমাদের কি সবাই হাইবারনেশনে চলে যেতে মন চায় না? শীতকালে আমাদের ভালো লাগে না, কাজের স্পৃহা কমে যায়। সো কনক্রিটেরও সেরকম, সো টেম্পারেচার যখন কম, তার রিয়াকশনটা স্লো হয়ে যায়। তো যখন বেশি স্লো হয়ে গেল, সাপোজ তুমি এখন একটা নর্মাল সময় তোমার, ধরো সাপোজ 7 দিনেই তোমার মোটামুটি সেট হয়ে গেছে, হার্ডেনিং একটা ভালো অ্যামাউন্টের স্ট্রেন গেইনিং হয়ে গেছে, আর সেখানে হয়তো 7 দিনে মাত্র সেট হচ্ছে তোমার, তো তখন তোমার প্রবলেম না, ওগুলা জায়গায় অনেক দেরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এই ধরনের এক্সেলারেটর ইউজ করে এটাকে ফাস্ট করা হয় প্রসেসটা। এবং অপোজিট হলো হট ওয়েদার। হট ওয়েদারে হয়তো অনেক বেশি গরম পড়লে, ধরো যেসব দেশে অনেক বেশি গরম পড়ছে, খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে সেট হয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি কনক্রিটের রিয়াকশন বেড়ে যাচ্ছে। তখন আমি কনক্রিটকে তৈরি করে এখন আমি খুব দূরে আছি, সাপোজ আমার এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাচ্ছি, বা এক স্টেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছি, ততক্ষণে যদি সেট হয়ে যায়, তো এই কারণে আমার সেক্ষেত্রে রিটার্ডার ইউজ করছে, যাতে সেটিংটা একটু পরে হয়। জাস্ট রিভার্স। একটা হলো কোল্ড ওয়েদার আর একটা হলো হট ওয়েদার কনফ্লিক্ট। হট ওয়েদারে আমি রিটার্ডার ইউজ করবো এবং কোল্ড ওয়েদারে আমি এক্সেলারেটর ইউজ করবো। ঠিক আছে? ম্যাম, জিপসামটা কি অ্যাডমিক্সারের মধ্যে পড়ে নাকি? জিপসাম একটা অ্যাডমিক্সচার। জিপসাম অ্যাডমিক্সচার, কারণ এটা সেটিং টাইম ডিলে করছে, তোমরা দেখেছিলা ওখানে বলা ছিল যে তোমাদের এই যে রিটার্ডার, জিপসামও কাইন্ড অফ একটা আমাদের কি করছে, সেটিংটা ডিলে করছে। তো জিপসাম ইজ ওয়ান কাইন্ড অফ রিটার্ডার, এটাও অ্যাডমিক্সচার। তো তুমি ফাইবার ছাড়া, সিমেন্ট ওয়াটার অ্যাগ্রিগেট তো আছেই, আর ফাইবার, এগুলো বাদে যা যা অ্যাড করা হবে আমার কনক্রিটের প্রপার্টি কন্ট্রোল করার জন্য, সবই হলো আমার অ্যাডমিক্সচার। তো এটার মধ্যে জিপসামও পড়ে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তোমাদের তাহলে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, যখন আমাদের দেখা হবে রবিবার, অনেকের হয়তো বুধবার, বি সেকশনে, তো তখন আমরা ব্লেন্ডেড অ্যাগ্রিগেট শুরু করব। ব্লেন্ডেড অ্যাগ্রিগেট তোমরা ল্যাবে নাকি করেছো, তোমাদের দেখানো হয়। তো ব্লেন্ডেড অ্যাগ্রিগেটটা তোমরা একটু দেখে রাখবা, ঠিক আছে? তো অ্যাগ্রিগেটের মিশানো হলে কিভাবে ব্লেন্ডিং করে এফএম ক্যালকুলেশনটা কিরকম হয়, তোমাদের এটা হলো টিউটোরিয়াল আমি দিলাম, যে যাতে আমি কোশ্চেন করলে তোমাদের কাছ থেকে উত্তর পাই, এবং তোমরা এটা দেখে, তোমাদের এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেম গুলো আহ করবা, করার ট্রাই করবা। ঠিক আছে? ম্যাম, আমাদের তো আর অনলাইন ক্লাস হবে না এখন, ডিরেক্ট অফলাইন। ইয়েস, এই কারণেই তো নেক্সট রবিবার তোমাদের সাথে, ঈদের পরে যখন আমার 6 তারিখে কারো কারোর সাথে দেখা হবে, কারো কারোর সাথে নয় মনে হয়। ইয়েস, ঠিক আছে তখন। তো লং গ্যাপ আছে, মাত্র 49টা স্টুডেন্ট, একটা সেকশনের স্টুডেন্টের সমান, এই হলো অনলাইন ক্লাসের অবস্থা। বুঝতে পারছো? তোমাদের যাতে রবিবারে কেউ দেশে থাকবা যাবা, এই কারণে আজকে মঙ্গলবার, 2 দিনে যাতে সেট হয়ে আজকে নিয়েছি, এরপর মাত্র 49 স্টুডেন্টস প্রেজেন্ট। হোয়াট এভার, যাই হোক, আজকে আমরা অ্যাডমিক্সটা শেষ করে ফেললাম। এরপর আমাদের তোমাদের তাহলে ক্লাসে যে কয়জন আছে বাকিদের বলে দিও, আমি কিন্তু ব্লেন্ডেড অ্যাগ্রিগেট এটার আমি জিজ্ঞেস করবো, এবং ব্লেন্ডেড অ্যাগ্রিগেট থেকেও তোমাদের যেহেতু অ্যাগ্রিগেট পর্যন্ত মিডে ছিল, তো এখান থেকেও তোমাদের কি থাকে, অবশ্যই কোশ্চেন থাকে। আর ফাইনালে তোমাদের কি হয়ে যাবে, অ্যাগ্রিগেট পুরাটাই থাকবে ফাইনালে, ঠিক আছে? এটা ছিল আগের পার্ট, সেটাও থাকবে। আবার ব্লেন্ডেড অ্যাগ্রিগেট যেটা এখন নতুন করবো, পুরো অ্যাগ্রিগেটটাই থাকে, যেহেতু এটাতে ম্যাথ আছে। ঠিক আছে স্টুডেন্ট, ফাইনালে কি তোমাদের সিমেন্টও থাক না, সিমেন্টও সিমেন্টটা থাকবে না? থাকবে না। সিমেন্ট থাকবে না, শুধু তোমাদের অ্যাগ্রিগেটটা থাকবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই মনে হয় তোমাদের? এরপর আবার ক্লাস আছে 10টায়, না থাকলে আমি শেষ করি। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।